হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরলাম। সেই চেনা শহরে পা রাখলাম, যে ভালো লাগতেছে। আরে ভাই, আপনারা আবার ভাববেন না আমি প্রেমের চাকা খেয়ে বিদেশে গিয়েছিলাম। আমি বিদেশে গিয়েছিলাম পড়ালেখা শেষ করে দেশে ফিরলাম। আজকে বিমানবন্দর থেকে একটা ট্যাক্সি নিয়ে বাসার পথে রওনা দিলাম। আমি আজকে দেশে ফিরবো, আমি বাড়ির কাউকেই বলিনি, সারপ্রাইজ দেবো। তাই বাড়িতে যেতে যেতে পরিচয়টা বলে দিই, আমি রিফা, আপনাদের লেখক। বাবা দেশের নাম করা বিজনেসম্যান। আমরা দুই ভাই, আমি বড় আর আমার ছোট ভাই আছে, তার নাম রাফি। সে অনার্স প্রথম বর্ষের ছাত্র। অনেক পরিচয় হয়েছে, ওই গল্প ফিরি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে এলাম। গাড়ি ভাড়া মিটিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়ালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি রিফাত না? ঠিক চিনেছেন। আমি যখন ছোট তখন থেকেই তিনি এখানে কাজ করেন। কেমন আছো বাবা? তুমি আসবে, কেউ তো কিছু বলেনি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমি কাউকে বলিনি যে আমি আসবো সারপ্রাইজ দেওয়ার জন্য। ও আচ্ছা, তুমি তাহলে ভেতরে যাও, আমিও ভালো আছি বাবা। ঠিক আছে চাচা। চাচার সাথে কথা বলে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আম্মু নিজেই খুলে দিল। হ্যাঁ। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম। কি হলো আম্মু, এরকম ভাবে তাকিয়ে আছে কেন? ওয়ালাইকুম সালাম বাবা, তুই আসবি আমাদের কাউকে বলিসনি কেন? কেমন সারপ্রাইজ দিলাম সেটা আগে বলো। আর আমাকে বাইরে দাঁড় করে রাখবা নাকি ভিতরে ঢুকতে দিবা? খুব বড় সারপ্রাইজ দিলি। আয় ভিতরে আয়। রাফি আর আব্বু কই? রাফি তো ভার্সিটিতে গেছে আর তোর বাবা অফিসে গেছে, রাতে আসবে। তুই আসবি, ওরা তো কেউই জানতো না। ও আচ্ছা আম্মু, আমি এখন খুব টায়ার্ড, আমি এখন রেস্ট নেব। আচ্ছা তুই রেস্ট নে, তোর এখন রেস্টের প্রয়োজন। আচ্ছা আম্মু। আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। এই এখন ওঠ, খেয়ে আবার না হয় ঘুমাস, এখন ওঠ। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। আম্মু চলে গেল আর আমি উঠে গোসল করে জোহরের নামাজ আদায় করে নিতে গেলাম। গিয়ে দেখি আম্মু খাবার নিয়ে বসে আছে। আম্মু, রাফি এখন আসেনি? না আসেনি, কিছুক্ষণ পর আসবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। রাফি মনে হয় এসে গেছে, তুই বস, আমি গেট খুলে দেই। আম্মু তুমি বসো, আমি খুলে দেই। আম্মুকে বসিয়ে রেখে আমি গেট খুলে দিলাম। গেট খুলে দিয়ে দেখি রাফি দাঁড়িয়ে আছে। রাফি আমাকে দেখে হা হয়েছে তাকিয়ে আছে। তুই এইভাবে হা হয়ে তাকিয়ে থাকবি নাকি ভেতরে আসবি? ভাইয়া, তুমি কখন আসলে? কেমন আছো তুমি? আর তুমি আসবে আমাকে বলো নাই কেন? মন খারাপ করে ভেতরে ঢুকতে ঢুকতে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আগেই যদি বলে দিতাম তাহলে সারপ্রাইজ দিতাম কিভাবে। আমি ভালো আছি ভাইয়া, আর সারপ্রাইজটা অসাধারণ হয়েছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। রাফি ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে তিনজন মিলে গল্প শুরু করে। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এলো। তারপর রুমে এসে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপর একটু ফেসবুকে ঢুকলাম। তারপর নিচে গেলাম। গিয়ে আম্মু আর রাফির সাথে কথা বলতে বলতে আব্বু চলে আসলো। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছিস? ভালো আছি। আমি তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আসি। যাও। আব্বু ফ্রেশ হতে চলে গেল। আম্মু বিকেলে আব্বুকে ফোন করে বলেছিল আমি এসেছি। তারপর আব্বু ফ্রেশ হয়ে আসলো। একসাথে খেয়ে অনেক সময় গল্প করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল আম্মুর ডাকে। আম্মু বললো যে, রিফা তাড়াতাড়ি উঠে পড়, নামাজের সময় হয়ে গেছে তো। উঠতেছি, তুমি যাও। আম্মু চলে গেল। আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে রুমে এসে নামাজ আদায় করলাম। তারপর নিচে গেলাম। গিয়ে আম্মু, আমি একটু বাইরে যেতে চাচ্ছি, হেঁটে আসছি। আচ্ছা যা, বেশি দূরে যাবি না, আর তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা ঠিক আছে আম্মু। আমি বাইরে বের হলাম রাস্তা হাঁটতে। অনেক বছর পর সকালবেলা রাস্তা হাঁটতেছি। আশেপাশে কি সুন্দর গাছপালা, পাখিদের কিচিরমিচির আওয়াজ, অন্যরকম এক অনুভূতি। নিজের দেশের সাথে অন্য কোনো দেশের তুলনাই হয় না। বিদেশিরা উন্নত হলে কি হবে, যেখানে সকালে নিজ নিজ কাজেই ব্যস্ত, সেখানে তো এরকম পরিবেশ নেই। অনেক হাঁটাহাঁটি করে বাড়িতে চলে এলাম। তারপর সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে। আমিও বসে নাস্তা শুরু করলাম। আব্বু বলল, রিফাত, তোর তো পড়াশোনা শেষ, এবার তাহলে অফিসে বসো। কালকেই তো এলাম, কিছুদিন ঘোরাঘুরি করি, তারপর অফিসে জয়েন করবো।
আর আমি এখন অফিসের এমডি হয়ে নয়, একজন কলিগ হয়ে যাব। কিছুদিন পর অফিসে যাবে সেটা না হয় বুঝলাম, কিন্তু কলিগ হয়ে কেন? দেখো আব্বু, তারা আমাকে চেনে না, আমি চাই তারা আমাকে চিনুক, আর আমিও তাদের সাথে ভালোভাবে পরিচয় হতে পারবো। আর আমি যদি হঠাৎ এমডির চেয়ারে বসি, তাহলে তারা হয়তো সহজ মন থেকে মেনে নিতে সমস্যা হবে। আমি চাই একজন বস হয়ে নয়, একজন বন্ধু হয়ে তাদের সাথে কাজ করতে। আই প্রাউড অফ ইউ মাই সন। তারপর খাওয়া শেষ করে রুমে এলাম। আব্বু গেল অফিসে আর রাফি ভার্সিটিতে। রাফি যেতে চাইছিল না, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। তারপর রুমে এসে আমার বন্ধু রাকিবকে ফোন দিলাম। বিদেশে যাওয়ার পর অবশ্য মাঝে মাঝে কথা হতো বন্ধুদের সাথে। রে কেমন আছিস? আর আমি এখন বাংলাদেশে। কও কি, তুই বাংলাদেশে কবে আসলি? আর আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আর আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, আর আমি কালকেই বাংলাদেশে আইছি, আর খুব টায়ার্ড ছিলাম, এই জন্য বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন তুই কোথায়? আমি এখন বাসায় আছি, আর বাকিরাও জানে না আমি আইছি। তোকে প্রথম কাল দিলাম, তোরা সবাই আমাদের আড্ডা জায়গায়, ওদের বলবি না আমি আইছি। আচ্ছা ঠিক আছে। তারপর আম্মুকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সবাই উপস্থিত, আর আমাকে ভূত দেখার মতো চমকে উঠলো। সবার মুখ হা হয়ে আছে। আমি বললাম, রে সবাই এরকম হা হয়ে তাকিয়েছিস কেন? মামা ভূত, মামা ভূত, দিনের বেলা ভূত। আমিও তো তাই দেখি। ওই তোদের ফালতু কথা বন্ধ করবি? বলতে মারতে শুরু করলাম। থাম ভাই থাম, আর মারিস না। তারপর তাদের ছেড়ে দিলাম। এখন বল, তোরা কেমন আছিস? মেরে বল কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আর দেশে আসলি কবে? ওরা দুজনে যে শুরু করলি, তা একটু আদর করলাম। আমিও ভালো আছি, আর কালকে দেশে ফিরলাম। ও আচ্ছা, আর এটাকে আদর বলে? আদর বলে। এভাবে চারজনে অনেকক্ষণ আড্ডা দিলাম। এভাবেই গল্প করতে করতে 12:15 বেজে গেল। এই তোরা বাড়িতে যাবে না? বাড়িতে যেতে হবে। তারপর ওদের বিদায় দিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম। রাস্তায় হঠাৎ চোখ পড়লো একটা মেয়ের দিকে। মেয়েটা একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করে দিচ্ছে। মেয়েটা বোরকা পড়েছে, সাথে হিজাব, খুব সুন্দর মেয়েটা। যেই মেয়েটার কাছে যাব, তখন মোবাইলটা বেজে উঠলো। দেখি আমি, হ্যালো আম্মু, বলো। কোথায় তুই? সকালে বেরিয়ে পড়লি, দুপুর হতে চললো, তোর কোনো খবর নেই। এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে গাড়ি চালাস। আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। তারপর দেখলাম মেয়েটা নাই। মেয়েটা তো এখানেই ছিল। ইস, নামটাও জানা গেল। অনেক খুঁজলাম, কিন্তু পাইলাম না। কি আর করার, বাড়িতেই চলে এলাম। তারপর দরজা খুলে দিল, আমি ভেতরে ঢুকলাম। তারপর সোজা রুমে এসে বাথরুমে ঢুকে গোসল করে উজু করে রুমে নামাজ পড়ে নিলাম। তারপর নিচে এলাম, গিয়ে দেখি আম্মু খাবার নিয়ে বসে আছে। রাফি এখনো আসেনি। না আসেনি, আসতেছে মনে হয়। ও আচ্ছা, খেতে দাও, খুব খিদা পেয়েছে। বসে পড়, আমি দিচ্ছি। খাওয়ার জন্য বসে পড়লাম। খাওয়া শুরু করলাম। আম্মু বললো, আমি তো সারাদিন একাই থাকি, তাই বলতেছিলাম বাড়িতে তো একজনের দরকার। কেন, কাজের লোকেরা তো আছেই, আরো কাজের লোক দরকার তোমার? আমি কাজের লোকের কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, রেগে যাওয়ার কি আছে? আমি তোর বিয়ের কথা বলতেছি। কি বিয়ে? বিয়ে। এখন বল, কবে বিয়ে করবি তুই? আম্মু এখন ওইসব বিয়ে টিয়ে করতে বলো না তো। সকালে আব্বু অফিস জয়েন করতে বলতেছে, এখন তুমি বিয়ে করতে বলতেছো। কয়েক মাস যাক, তারপর না হয় বিয়ে করব। এতে করে তো কয়েক মাস মুখ বন্ধ থাকবে। ঠিক আছে, কয় মাস আগে বল। কি জ্বালায় পড়লাম রে বাবা, মনে মনে বললাম 3 মাস পর। ঠিক আছে, 3 মাসের বেশি সময় দিব না। ঠিক আছে। খাবার খেয়ে আম্মুর সাথে কথা বলে রুমে চলে এলাম। রুমে এসে সোজা শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মেয়েটার কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। বিকেলে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাবতেছি আজ বিকেলে রাফির সাথে ঘুরতে বের হবো। আম্মু, রাফি কোথায়? ওর কোনো বন্ধু কল করেছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ও আচ্ছা, আমি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা। তারপর বাইরে বের হলাম। ভাবতেছি কোথায় যাই। আচ্ছা পার্কেই যাই। তারপর চলে গেলাম পার্কে। পার্কটা খুব সুন্দর। ঘুরে গেলে বাদাম নিলাম। হঠাৎ চোখ পড়লো একদিকে, যা দেখলাম দেখে তো আমার চোখ ছানা বড়া। কি দেখলাম আপনারা বুঝছেন না তো? আমি দেখলাম রাফি আর একটা মেয়ে। মেয়েটা বসে আছে, আর রাফি মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বের করলাম। আরে ভাই, কাউকে কল দেবো না, ছবি তুলবো, তাই যেমন কথা তেমন কাজ। লুকিয়ে লুকিয়ে কয়েকটা ছবি তুললাম। তারপর ছবিটা দেখতে লাগলাম। মুখ দুটো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপর মোবাইলটা পকেটে ঢোকালাম। মোবাইল পকেটে ঢুকিয়ে দেখলাম রাফি নাই। মেয়েটা একাই বসে আছে। রাফি আবার কোথায় গেল? তারপর মাথা ঘুরে দেখতে লাগলাম। দেখলাম রাফি আইসক্রিমের দোকানে যাচ্ছে, মনে হয় আইসক্রিম কিনবে। আমি দেরি না করে মেয়েটার কাছে গিয়ে বসলাম।
এই আপনি কে? আর আমার পাশে বসলেন কেন? আচ্ছা বলতেছি, আমি যেহেতু তোমার বড় তাই তুমি করেই বলছি। আগে বলো, তোমার সাথে যে ছেলেটা ছিল সে তোমার কি হয়? আমার স্বামী হয়। আপনি এক্ষুনি এখান থেকে না গেলে আমি চিৎকার করে আপনাকে পাবলিকের মার খাওয়াবো। কি তোমার স্বামী হয়? তখন রাফি আমাদের কাছে আসলো। এই দেখো না, তুমি চলে যাওয়ার পর থেকে আমাকে জ্বালাচ্ছে। ভাইয়া তুমি কখন আসলে? তুতলিয়ে বলছে আর মেয়েটাকে ছাড়ার চেষ্টা করছে। রাফি অবস্থা দেখে আমার পুরো হাসি পাচ্ছে, তাও কষ্ট করে হাসি আটকে বললাম, আমি অনেকক্ষণ আগেই আসছি। বুকে ছাড়ার চেষ্টা করছিস কেন? দেখছিস না ভয় পাইছে। মেয়েটা আমাদের কথা শুনে অবাক হয়ে এবার আমার দিকে একবার রাফির দিকে তাকাচ্ছে। ভাইয়া মানে তুমি ওনাকে চেনো? আমি তো ওকে জন্মের পর থেকেই চিনি, কিন্তু এটা জানতাম না ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে মানে? আমি কখন বিয়ে করলাম? অবাক হয়ে বললো। এখনো ভয় কাটেনি রাফির। ও মা, তোর বউ তো নিজেই বললো। এই তুমি আগে বলো, ওই ছেলেটা তোমার কি হয়? আমি বলবো তোমরা আগে বসো। ও রাফি বস, আর ভয় পাওয়া লাগবে না। তারপর দুজনে বসলো। মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আমি রাফির বড় ভাই রিফাত। কি 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 ভাইয়া? ওটা পুরো ভয় পেয়ে বললো, ভাইয়া। আগে বলো তোমার নাম কি? ভাইয়া আমার নাম রিয়া। ভাইয়া আমাকে মাফ করে দেন। আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। বুঝলাম। তোমার বাবার নাম কি আর কিসে পড়ে? ভাইয়া আমার বাবার নাম আব্দুল কাদের। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তার মানে তুমি কাদের আঙ্কেলের মেয়ে? আব্দুল কাদের আঙ্কেল আর আব্বু ছোটবেলার বন্ধু। প্লিজ আব্বু আর আঙ্কেলকে কিছু বলেন না। বললো না? আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু হেঁটে বেড়াই। আর রাফি, রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া। আর তোদের এই বিষয়ে চিন্তা করতে হবে না, আব্বুর আঙ্কেলকে রাজি করার দায়িত্ব আমার। ঠিক আছে। তারপর ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে এলো। বাইরে না থেকে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে কি রে, ঘোরা হলো? রাফি আসছে? আসছে, রুমে আসছে মনে হয়। তো আচ্ছা। তারপর কিছু কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়লাম। তারপর একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ চালানোর পর নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু আর রাফি বসে গল্প করছে। আমিও তাদের সাথে গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পর আব্বু চলে এলো। আব্বু এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আমাদের সাথে গল্প শুরু করে দিল। কিছুক্ষণ গল্প করার পর আমি যে দেশে ফিরছি কাউকে বলার দরকার নেই অফিসে। বুঝলাম, কিন্তু কিন্তু কি? তো রাহুল আঙ্কেল তো তোকে চেনে। রাহুল আঙ্কেল হলো আমাদের অফিসের ম্যানেজার প্লাস আব্বুর বন্ধু। আঙ্কেলকে বলে দিও আর কাউকে যেন না জানায়। আর আঙ্কেল ছাড়া তো আমাকে কেউ চিনেও না। আচ্ছা বলবো। তোর আঙ্কেল ছাড়া আর কেউ তোকে চেনে না? ভালো। আর আমি মনে হয় 14 থেকে 15 দিনের মধ্যেই জয়েন করব। আচ্ছা ঠিক আছে। এভাবেই গল্প করতে করতে আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর খেয়ে বসলাম। কিছুদিন পর, রাফি তোর কয়েকদিন ভার্সিটিতে যেতে হবে না। কেন ভাইয়া? আমি ঘুরতে বের হবো তাই। আচ্ছা ঠিক আছে। তো যদি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস থাকে তাহলে যাওয়ার দরকার নেই। আমার কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নাই। ও আচ্ছা, তাহলে সকালের দিকে বের হবো, রেডি থাকিস। আচ্ছা। আর আমাদের সাথে তোর লোকেও রেডি হতে বলিস। আচ্ছা। অর্লোক মনে। রাবি কিছুটা ভয় পেয়ে গেছে। তোমরা বুঝবে না, আমি সময় হলে বলবো। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে চোখ বন্ধ করতে মেয়েটার চেহারা ভেসে উঠতেছে। আরে শান্তি মতো শুতেও দেবে না নাকি? মেয়েটার কথা ভাবতে ভাবতে চলে গেলাম ঘুমে যাচ্ছি। ঘুমে দেখি নামাজের সময় হয়ে গেছে। দেরি না করে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিলাম। তারপর নিচে গিয়ে আব্বুকে বলে রাস্তা হাঁটতে বের হলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। নাস্তা শেষ করে কিছুক্ষণ গল্প করে রাফিকে নিয়ে ঘুরতে বের হলাম। তো রিয়া কোথায়? রেডি হয়ে আসছে তো নাকি? রেডি হতে আর 2 ঘন্টা লাগবে। আমরা গাড়ি নিয়ে রিয়াদের বাড়ির সামনে বসে আছি। রেডি হয়েছি, আসতেছে মনে হয়। কথা বলতে বলতে রিয়া চলে এলো। সরি একটু দেরি হয়ে গেছে। হয়েছে, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ো। তুমি সামনে বসো রাফির সাথে, আমি পিছনে বসতেছি। ওকে ভাইয়া। না ভাইয়া, আপনি রাফির সাথে বসেন, আমি পিছনে বসবো। আমি যা বলতেছি তাই করো। মুসকে এসে বললাম। রিয়ার সামনে রাফির সাথে বসলো আর আমি পেছনে। তারপর তাদের সাথে অনেক গল্প করলাম আর অনেক জায়গায় ঘুরলাম। আগে থেকে শহরটা অনেক বদলে গেছে। আর রিয়া কথা বলে যা বুঝলাম তাতে সে খুব মিশুক মনের। রাফি আর রিয়া এরা দুজনকে খুব ভালোবাসে। আমি এদিকে তাদের ঘুরতে এসেছি, কিন্তু আমার লক্ষ্য ছিল এদের দুজনকে পরীক্ষা করা। আর ভাই, আমি এই শহরে বড় হয়েছি,
আমি একাই করলে কি হারিয়ে যাবো নাকি? করতে করতে দুপুর হয়ে গেল। রাফি আশেপাশে দেখ কোনো ভালো রেস্টুরেন্ট আছে নাকি, খুব খিদে পেয়েছে। ভাইয়া ঠিক বলেছে। আমারও খিদে পেয়েছে। সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানেই খাবো। আচ্ছা চল তাহলে। তারপর চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে খাবার খেয়ে বিল পরিশোধ করে আবার ঘুরতে বের করলাম। ঘুরতে ঘুরতে বেলা শেষের দিকে অনেক ঘোরাঘুরি হয়েছে। আমার বাড়িতে চলো। তারপর রিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়িতে চলে এলাম। কি রে, তোদের ঘোরা হলো আর দুপুরেও আসলি না? দুপুরে বাইরেতে খেয়েছি, আমি খুব ক্লান্ত। আচ্ছা, রুমে গিয়ে তোরা রেস্ট নে। আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে এলাম। রুমে এসে ফ্রিজে একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু বসে আছে। কি করো আম্মু? কি আর করব, বসে আছি। সেটা তো দেখতেছি, কিন্তু একলা কেন? একা বসে থাকবো না তো কি করব? হ্যাঁ, বাড়িতে নাতি নাতনি আছে তাই তাদের সাথে খেলবো, আর নাকি বাড়িতে বৌমা আছে তাই তার সাথে বসে গল্প করব। তা অবশ্য ঠিক। আমি একটা ভালো বুদ্ধি দিই। তাহলে তোমার বাড়িতে বৌমা আসবে। বল শুনি, কেমন বুদ্ধি? রাফিকে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে শুনে আম্মু পুরো রেগে গেল। মনে হচ্ছে আমাকে কাঁচায় চিবিয়ে খাবে। কি বললি তুই? তুই এবারে বড় ছেলে, তোর বিয়ে না দিয়ে আমি রাফিকে বিয়ে দিব? তোর বিয়ে না দেওয়া পর্যন্ত আমি রাফিকে বিয়ে দিব না। তুই আমার থেকে 3 মাস সময় নিয়েছিলি, এখন দেখতেছি এই সময়টাও দেওয়াটাই ভুল হয়েছে। কি করতে চাইলে আমার কি হলো? আমি ভাবলাম রাফিকে বিয়ে দিয়ে আমার বিয়ের ভূত আম্মুর মাথা থেকে সরাবো, কিন্তু কাজ তো পুরো উল্টো হয়ে গেল। আমার বিয়ের ভূত নামাতে গিয়ে দেখি আমার 3 মাস সময়টাও হারাতে হচ্ছে। কিছু একটা করতে হবে। এমন করো না আম্মু, আমি তো মজা করতেছি। আমি তো বিয়ে করবো, দিন পরেই বিয়ে করে নেব। এভাবে আরো কিছু বলে আমাকে শান্ত করলাম। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 3 মাসের বেশি সময় দিব না। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করতেছিস তাহলে তোকে সাথে সাথে আমি বিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি কোনো রকম চালাকি করবো না। গল্প করতে করতে আব্বু চলে এলো। আব্বু ফ্রেশ হয়ে এসে আমাদের সাথে খেতে বসলো। খাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই গল্প করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতেছি নিজের বিয়ে আটকানোর জন্য রাফের প্রেমটাকে মেনে নিলাম। এখন তো দেখছি রাফের প্রেমটাকে মেনে নেওয়াই ভুল হয়েছে। আপনারা ঠিক ধরছে, রাফের বিয়ে দিয়ে আমার বিয়েটা আটকানোর চেষ্টা করলাম, কিন্তু কি হলো সব তো আপনারাই দেখলেন। কি আর করার, চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রতিদিনের মতো আজকেও রাস্তা হাঁটতে বের হলাম। হাঁটাহাঁটি করে বাড়িতে এসে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পর রাফি, রিয়া আর আমি ঘুরতে বের হলাম। তিনজনে একটা পার্কে বসে আছি। তখনই আচ্ছা ভাইয়া, আপনার কিছু হয়েছে? তখন থেকে দেখতেছি মন খারাপ করে বসে আছেন। মনে হয় প্রেমে ছ্যাঁকা খাইছি। এই তুমি চুপ করো, সব সময় মজা করো কেন? কি হয়েছে বলেন না ভাইয়া। রিয়া কিন্তু ঠিকই বলছে। কি হয়েছে ভাইয়া? কালকে আম্মু আর আমার কথাগুলো বললাম, শুধু ওদের কেন মেনে নিয়েছিলাম ওটা বলিনি। এই কথা শুনে রাফি আর রিয়া 30 সেকেন্ড মতো চুপ থেকে দুজনে হাসতে শুরু করলো। ওই তোরা হাসতেছিস কেন? এই জন্য তুমি মন খারাপ করেছিলে? তোমার বিয়ে খাবো। হাসতে তোরা, আমি যাই। রেগে ওখান থেকে উঠে এলাম। আমি রাগ করে ওখান থেকে উঠে হাঁটতে লাগলাম। আর ওরা আরো জোরে জোরে হাঁটতে লাগলো। মনে হয় আমি ওদের কোনো জোকস বললাম। বিকেল পর্যন্ত ঘুরলাম। রাফি তুই রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা। রাফি রিয়াকে নিয়ে চলে গেল। আমি রাস্তার পাশ দিয়ে একটু হাঁটতে লাগলাম। তখন একটা ছোট্ট মেয়ে আসলো আমার কাছে। ভাইয়া, ফুল নেবেন? অনেক সুন্দর ফুল। মেয়েটার বয়স 10 থেকে 11 বছর হবে। আমি হাঁটু ঘুরে বসে বললাম, তোর নাম কি আপু? তুমি ফুল বিক্রি করতেছো? তুমি কই থাকো? আমার নাম মাইসা। নিন না ভাইয়া, অনেক সুন্দর ফুল। আমি সব ফুল নেবো, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা। তুমি কই থাকো? তোমার আব্বু আম্মু কই? তুমি ফুল বিক্রি করতেছো কেন? আমি বস্তিতে থাকি, আমার আব্বু নেই। আম্মু খুব অসুস্থ, আম্মুর ওষুধ কিনতে হবে, তাই আমি ফুল বিক্রি করতেছি। ও, তোর কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। এবার তো ফুলগুলো নিন, আমি তো আপনার সব প্রশ্নের উত্তর দিয়েছি। নেবো। এই নাও টাকা। ওকে টাকা দিয়ে ফুল নিলাম। এত টাকা? এত টাকা তো ফুলের দাম নয় ভাইয়া। তুমি বললে না তোমার ফুল খুব সুন্দর, এই জন্য নিলাম। ও আচ্ছা। এই বলে যেতে লাগলো। তখন এই দাঁড়াও, কই যাও? আম্মুর ওষুধ কিনতে হবে, তাড়াতাড়ি না গেলে আম্মু চিন্তা করবে তো। আমি তো ওষুধ কিনতে যাব, চলো একসাথে যাই। আপনিও যাবেন? চলুন। তারপর আমি মাইশিকে নিয়ে ওষুধের দোকানে গেলাম।
আসলে আমি কোনো ওষুধ কিনবো না। তারপর মাইশা ওষুধের প্রেসক্রিপশন বাইর করে দোকানদারকে দিল। তখনই দোকানদার, আপনি সব ওষুধ 1 মাসের জন্য দেন। আমার কাছে তো অত টাকা নেই ভাইয়া। তুমি চুপ করে থাকো। আমার কথা শুনে মাইশা চুপ হয়ে গেল, আর দোকানদার সব ওষুধ 1 মাসের করে দিল। মাইশা যখন টাকা দিতে যাবে তখনই তোমাকে চুপ করে থাকতে বললাম না, আমি দোকানদারকে টাকা দিয়ে দিলাম। এখন চলো। আপনি টাকা দিলেন কেন? ইচ্ছে হয়েছে তাই দিলাম। ইচ্ছে হলেই দিতে হবে নাকি? আসলে তোমার ফুল খুব পছন্দ হয়েছে তাই, বুঝলে? ও, কিন্তু কোনো এখন চলো। আপনি আমাদের বাসায় যাবেন? অবশ্যই, যাতে কোনোদিন ভালো ফুল দরকার হয় তাহলে তোমার বাসায় গিয়ে ফুল নিয়ে আসবো। ও আচ্ছা, চলুন। তারপর মাইশাকে নিয়ে তার বাসার দিকে রওনা হলাম। ওদের বাসাটা বেশি দূর না, তাই হেঁটেই গেলাম। এক বস্তির ভেতরে একটা ছোট্ট ঘরে নিয়ে গেল মাইশা। কই ছিলি মা, তোকে কত খুঁজলাম। তুমি এই শরীর নিয়ে কেন উঠেছিলে? তখনই মাইশার আম্মু মানে আন্টি আমাকে দেখতে পেলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে তো চিনলাম না। আর মাইশাও কে? মাইশা সব খুলে বললো। তোকে না বলেছি এসব কাজ তুই করবি না? তুমি ছাড়া কে আছে আমার? তোমার কিছু হলে আমি কে নিয়ে বাঁচবো বলো? আন্টি কিছু না বলে মাইশাকে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর স্বাভাবিক হওয়ার পর, আন্টি মাইশা কি স্কুলে যায় না? যেত বাবা, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর থেকে আর স্কুল যেতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কালকে আবার এসে ওকে ভালো স্কুলে ভর্তি করাবো। তা কি করে হয় বাবা? আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে আমাকে মানা করতে পারতেন? আসলে আমার কোনো বোন নাই। মাইশাকে দেখে আমার বোনের মতো মনে হয়েছিল। আমারই একটু রয়েছে মাইশাকে আমার বোন মনে করা। এরকম আরো অনেক কথা বললাম, যাতে সহজ সরল ভাষায় ইমোশনাল ব্ল্যাকমেল। এই শুনে আন্টি একদম বলে গেছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা আমি কিন্তু কালকে মাইশাকে নিতে আসবো। মাইশা তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে কিরে, এতক্ষণ তোর আসার সময় হলো? কই গেছিলি? বলবো, আগে বলো রাফি আসছে বাসায়? রাফি তো অনেক আগেই আসছে। আচ্ছা ফ্রেশ হয়ে এসে তোমাকে বলবো। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর তুমি ছিলাম। কি করো? দেখতেই তো পাচ্ছিস বসে আছি। দেখতেছি তো। বলতে বলতে আম্মুর কাছে বসলাম। কিরে, কি হয়েছে তোর? কিছু বলবি? আচ্ছা বল, কি বলবি? তারপর ঘটে যাওয়া সব বললাম আম্মুকে। তুই ঠিক করেছিস বাবা। কাল তাহলে ভালো স্কুলে ভর্তি করাবি, আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবি। আর মাইসাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসিস। তারপর কিছুক্ষণ গল্প করতে করতে আব্বু চলে এলো। এসে কিছু কথা বলে ফ্রেশ হতে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আব্বু আসলো। তারপর আমাদের সাথে গল্প করতে শুরু করলো। তখন আব্বু, কিছুদিন পরে আমাদের অফিসে কিছু লোক নেওয়া হবে। কতদিন পর? 20 দিন পর। আর তোমাকে কি করতে হবে আমাকে নিশ্চয় বলতে হবে না? আমি বুঝতে পারছি 20 দিন পর আমাকে অফিসে জয়েন করতে হবে, অর্থাৎ ইন্টারভিউ দিতে, তাই তো? তোমায় চিন্তা করতে হবে না, আমি টিকে যাব। আমি জানি তুমি টিকে যাবে। আমি তোমাকে 20 পর অফিসে জয়েন করতে হবে, তাই যা ঘোরাঘুরি এই সময়ের মধ্যে করে নাও, বুঝলে? খুব ভালো করেই বুঝেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিলাম। প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হলাম। তারপর আজকে তাড়াতাড়ি বাসায় এলাম। কিরে, তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নে তোরা। দাও। তারপর নাস্তা করে আব্বু আম্মুর সাথে হালকা কথা বলে রেডি হয়ে মাইশের বাড়িতে যাওয়ার জন্য রওলাম। কিছুক্ষণ পর মাইশেদের বাসাও পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন কেমন আছেন? আমি আছি কোনো রকম। আমি একটা কথা বলতে চাই বাবা, কিছু মনে করো না। আচ্ছা বলুন। আমাদের জন্য তুমি এত কেন কষ্ট করতেছ? দেখো, আমরা কারো সাহায্য নিয়ে বাঁচতে চাই না। আমি কষ্ট করে আমার মেয়েকে পড়াতে পারবো বাবা, তাই বলতেছিলাম কি। আর কিছু বলতে না দিয়ে দেখুন আন্টি, আমি আপনাদের উপর কোনো করুণা করতেছি আর মাইশাকে নিজের বোন মনে করেছি। আমার যদি কোনো ছোট বোন থাকতো আমি কি তাকে ভালো স্কুলে পড়াতাম না? আচ্ছা বাবা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তারপর মাইশাকে নিয়ে স্কুলে নিয়ে গেলাম। আমি সরাসরি প্রধান শিক্ষকের রুমে চলে এলাম। মে আই কাম ইন? ইয়েস, কামিং। আমি মাইশাকে নিয়ে ভেতরে ঢুকলাম। প্রধান শিক্ষক মাথা হেলে কি যেন লিখতেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। লেখা বন্ধ করে মাথা তোলে। ওয়ালাইকুম সালাম। রিফাত তুমি?
আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? না, কোনো স্বপ্ন দেখতেছেন না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি দেশে ফিরলে কবে? তুমি কেমন আছো? আর দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই কিছুদিন আগেই দেশে আসলাম। মায়ের আমি বসে কথাগুলো বললাম। আসলে আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। আর জন্য আসা মাইশাকে নিয়ে দেখে বললাম। ওর নাম মাইশা, ওকে ভর্তি করানোর জন্য এসেছি। তোমাকে আমি ভালো করেই চিনি, তাই তো বলি কাজ না থাকলে তো আপনার দেখা পাওয়া যেত না। তুমি কেমন আছো মামুনি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর মামুনির ভর্তি নিয়ে চিন্তা করতে হবে না। এটা এখন আমার চিন্তা। প্রধান শিক্ষককে কিভাবে চিনলাম বুঝলেন না তো? প্রধান শিক্ষক আর কেউ না, রিয়ার বাবা। তার কোনো টাকা পয়সার অভাব নেই, শিক্ষকতা তার আদর্শ পেশা হিসেবে বেছে নিয়েছে। তারপর মাইশাকে ভর্তি করে দিয়ে মাইশাকে নিয়ে ঘুরে বেরিয়ে তাকে বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় আসলাম। মামুনিকে ভর্তি করে দিলি? আচ্ছা, আর মায়েশার মার কেমন আছে? এখন কিছুটা সুস্থ আছে। আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। যাচ্ছি। প্রত্যেক দিন আমি মাইশাকে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, মাঝে মাঝে ঘুরতে যাই। 2-3 দিন আমাদের বাসায়ও নিয়ে এসেছিলাম। এভাবেই কেটে গেল কয়েকদিন। খাওয়ার সময় কালকে কিন্তু তোমার ইন্টারভিউ, মনে আছে? মনে আছে। আর এখন কিন্তু তোমার আঙ্কেলকে কিছু বলেনি? বলার দরকার নেই, আমি আঙ্কেলকে সারপ্রাইজ দেব। তোর আঙ্কেলকে বলবি তোর ব্যাপারে, তুই দেশে এসেছিস আর আমি বলিনি, আমার তো 12টা বাঁচাবে। তারপর খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। আজকে হাঁটতে বের হলাম না, কিছুক্ষণ পর নিচে গেলাম। তারপর আম্মু ব্রেকফাস্ট রেডি হয়েছে? রেডি। আজকে কি মায়েশা মামুনিকে স্কুলে নিয়ে যাবি না? যাবো। নাস্তা করে একবার বাইরে হব, মাসিকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাব। আর রাফিকে বলে দিয়েও কষ্ট করে মাসের স্কুল ছুটির পর আর বাড়িতে নেমে দিয়ে আসে। তো রাফি নিচে নামতে নামতে বললো, আচ্ছা আম্মু, মাইশা কি ভাইয়ের একার বোন? আমার বোন নয়। মাইশার প্রতি ভাইয়ের যেমন দায়িত্ব আছে তেমন আমারও দায়িত্ব আছে। আমি কখন বললাম মাইশা আমার একার বোন? তাহলে তুমি কিভাবে বলতে পারলে মাইশাকে বাড়িতে পৌঁছে দিতে আমার কষ্ট হবে? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ কর। করতে পারি 100-তে। তোর আবার কি শর্ত? আমি মাইশাকে নিয়ে যাব, আসবে। আর আমি? তোমার এখন অফিস, আর তুমি তো এদিক দিয়ে ভার্সিটিতে যাও, তাই তুমি না হয় বিকেলে ঘুরতে নিয়ে যাবে। রাফি ঠিক বলতেছে বাবা, আর বিকেলে মায়েশাও ঘুরতে পারবে। আম্মু তুমিও? তুই ভেবে দেখ, রাফি ঠিক বলেছে। আসলেই ঠিক, বিকালে মাইশা ঘুরতে পারে না, আর কারোর সাথে তেমন খেলে না। আচ্ছা ঠিক আছে। তারপর নাস্তা শেষ করে রেডি হয়ে কাগজপত্র ঠিক করে সরাসরি অফিসে চলে গেলাম। এদিকে অনেকেই এসেছে, সকালেই বসে আছে। আমি গিয়ে বসে বললাম, আর একে একে ইন্টারভিউ রুমে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। অনেকক্ষণ পর আমার পালা এলো। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। রুমে দেখে 3 জন বসে আছে, আব্বু, আঙ্কেল আর একটা মেয়ে। মেয়েটা আর কেউ না, যে মেয়েটা রাস্তায় একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করে দিয়েছিল, এই মেয়েটা এখানে কি করছে? সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আর আঙ্কেল তো আমাকে অবাক হয়ে গেছে দেখে, তাতে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তো আব্বু মেয়েটাকে কি যেন ইস্যুটা করলো, আর মেয়েটা চলে গেল। এখানে আঙ্কেল বলতে ম্যানেজার, আব্বুর বন্ধু। রিফাত তুমি? ভালো করে দেখলাম আঙ্কেল আমি আর আব্বু ছাড়া রুমে কেউ নেই। আমি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না। তারপর আমি সব কথা করে বললাম, আর আপনারা তো সব জানেন। তখনই সব বুঝলাম, কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। কেন? তুমি দেশে ফিরেছো কিন্তু আমাকে জানাওনি। আচ্ছা দিও। আচ্ছা আব্বু, তখন মেয়েটাকে দেখলাম, ওকে। তখন আঙ্কেল যা বললো তার শুনে আমি পুরোই অবাক হয়ে গেলাম। আঙ্কেল বললো যে মেয়েটা তোমার আব্বুর বিয়ে। এই বললেই হলো, ও আমার মেয়ে। তোমার মেয়ে মানে? আরে রাস্তায় পড়েছিল দেখে মায়া হয়েছিল, তাই তুলে এনে বিয়ে বানাইছে। কি বললেই হলো? সত্যি কথা বলতেছি, তাই গায়ে লাগে। আমার মেয়ের নামে একটা উল্টা পাল্টা বলবি না। বলবো, 1000 বার বলবো, কি করবি? বলার আগেই এটা দেখতেছি দুজনেই ঝগড়া শুরু করে দিয়েছে। আর এদিকে সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। আব্বুর মেয়ে আসলো কোথা থেকে? আমার জানা মতে আব্বুর 2 ছেলে, রাফি আর আমি। হয়েছে, তোমরা দয়া করে চুপ করো, আমার জানার দরকার নেই। কাউকে কিছু বলতে হবে না, তখন শুধু বলো কোন দিক থেকে আর কয়টা আসতে হবে। কাল থেকে 9টায় অফিস। আর এই মেয়েটা হলো?
আচ্ছা ঠিক আছে, আর ওই মেয়েটার কথা জানার ইচ্ছে নেই, আর এই মেয়েটাও যেন আমার পরিচয় জানতে না পারে বলে বাইরে চলে আসলাম। সিঁড়ি দিয়ে নামে যাচ্ছিলাম, তখন এই মেয়েটার সাথে আমার ধাক্কা লাগলো। ওই মিয়া, দেখে চলতে পারে না? আসলে আসলে কি? হ্যাঁ, সুন্দর মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? ঘরে মা বোন নেই? ওই থামুন তো, আমি ইচ্ছে করে দেইনি, একটু চিন্তিত ছিলাম তাই দেখতে পাইনি, এই জন্য দুঃখিত। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, বিশ্ব সুন্দরী? আপনি তো একটা পেতনি। কি? আমি পেতনি? তোরে আমি খাইছি, এবার দেখবি ফারাবি কি জিনিস। বললেই হলো। আর আপনার নাম তাহলে ফারাবি? খুব সুন্দর নাম। আর তোর নাম কি? তোরে আগে তো এখানে দেখিনি। আমার নাম রিফা, এখানে ইন্টারভিউ দিতে আসছিলাম, এখানে সাথে সাথে রেজাল্ট দেওয়া হয়েছে। ও আচ্ছা, চাকরি হয়েছে? তোর চাকরি আমি খামু, তুই আমারে পেতনি করেছিস। আপনি চাকরি খাওয়ার কে? হ্যাঁ, আমি কে? হ্যাঁ, আমি এই অফিসের বসের বড় ছেলের বউ। কি? স্যারের বড় ছেলের বউ? আমি সত্যি পাগল হয়ে যাব। একদিন আব্বু বললো নীলা তার মেয়ে, আর নীলা বলতেছে আব্বুর বড় ছেলের বউ। আমার তো জানা মতো আব্বুর বড় ছেলে আমি, আর আমার তো বিয়েই হয়নি। আমি পাগল হয়ে যাব। কেন যে একটু পাবনায় যাওয়ার ব্যবস্থা করে দাও কেউ। এত অবাক হওয়ার কি হলো? ম্যাম, আমার বাবা অসুস্থ, আমার ছোট ভাই আছে, তাকে পড়াশোনার খরচ দিতে হয়। দয়া করে এত বড় সর্বনাশ করবেন না, আপনার পায়ে পড়ি। কথা একটু নাটক করলাম। আচ্ছা ঠিক আছে, পায়ে পড়তে হবে না, মাফ করে দিলাম, যা। ধন্যবাদ ম্যাম। আমি কখন পায়ে পড়লাম? ওই মনে মনে কি বলিস? কিছু না ম্যাম। আচ্ছা আমি যাই। আচ্ছা যা। আমি ওইখান থেকে চলে এলাম, এসে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলাম। আর মনে মনে ভাবতেছি, আমি কি কোনো স্বপ্ন দেখতেছি না তো? আমি সুস্থ আছি তো? না, আমি শিওর আমি অসুস্থ। তারপর বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে বাসে কলিং বেল বাজালাম। অফিস কেমন দেখলি? ভালো। কিরে, কিছু হয়েছে? তোকে চিন্তিত দেখাচ্ছে। আচ্ছা আম্মু, আমি তো তোমার বড় ছেলে, নাকি তোমার আরো ছেলে আছে? এই, তুই উল্টো পাল্টা কিছু খেয়েছিস নাকি? হ্যাঁ, আরে আমি তো সিগারেটের গন্ধ থেকে 10 হাত দূরে থাকি, আর তুমি কি সব বলো? না, তুই এসে উল্টো পাল্টা বলছিস, আমার তো তোর উপরে সন্দেহ হচ্ছে। আম্মু, আমি কিন্তু সিরিয়াস হয়ে বলতেছি। আচ্ছা কি হয়েছে সেটা বল। শুরু থেকে সব বললাম। আম্মু সব শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। আমি এদিকে চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, আর তুমি হাসতেছো। হাসবো না তো কি করব? না কান্না করব? আর নীলা এসব সত্যি বলেছে? আমার সন্দেহ হচ্ছে, আর তুমি হাসা বন্ধ করবে? আচ্ছা, তুই নীলাকে কি সত্যি চিনতে পারিসনি? একজনের সঙ্গে মিল মনে হচ্ছে, কিন্তু কিন্তু কি? আগে বল, কার সাথে? নীলার সাথে। নীলা হচ্ছে ম্যানেজার আঙ্কেলের মেয়ে। ঠিক করেছিস। ওর নাম নীলা। পারাবি হলো কবে? তুই একাই ফারারি বলতি মনে নাই? ও আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হতে গেলাম। পারাবির সাথে আমি ছোটবেলায় একসাথেই খেলা করতাম। যেমন রাগী তেমনই দেখতে সুন্দর, আর তেমনই মনটাও ভালো। যখন ও ক্লাস 6-এ, তখন ও নানা বাড়ি চলে যায়, আর ওখানেই পড়ালেখা করতো। তারপর আর তার সাথে দেখা হয় নাই। কিন্তু আমি ভাবতেছি, ও এমন বললো কেন? কেউ নাকি আমার বউ? আমার তো চিন্তা করে লাভ নেই। আমি এখন ফ্রেশ হয়ে নেই। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে গেলাম। আম্মু, রাফি আসে নাই? না, তুই বস। তারপর আম্মু খেতে দিল। খাওয়া শেষ করে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলে রুমে চলে এলাম। ওই দিকে তাকে দেখি 2টা বাজে, তাই একটু ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি রাফি বসে আছে। রে, পড়ালেখা কেমন হচ্ছে? কেমন হলে পাশ করা যায়? পাশের চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়, নাহলে কপালের দুঃখ আছে। কিসের দুঃখ? তুমি তো আসোই। সেই আশায় বসে থাক। কিছুক্ষণ কথা বলে মাসিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পৌঁছেও গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা, বসো। বসবো না আন্টি, মাইশে কই? বলতে বলতেই মাইশে হাজির। কেমন আছিস? আর কই গেছিলি? ভালো আছি। ভাইয়া, তুমি কেমন আছো? একটু বাইরে গিয়েছিলাম। আন্টি, আমি মাইশিকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। আচ্ছা যাও। তারপর মাইশিকে নিয়ে একটা পার্কে গেলাম। তারপর ওকে আইসক্রিম আর চকলেট কিনে দিলাম। আপনার তো বলাই হয়নি, আইসক্রিম আর চকলেট মাইশের প্রিয়। তারপর ওর সাথে গল্প করলাম। গল্প করতে আর কিছু জায়গায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। ভাইয়া চলো এখন বাসায় যাই। চলো। তারপর ওকে বাসে নামিয়ে দিয়ে আমিও বাসে চলে এলাম। ঘোরা হলো? হলো। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। আচ্ছা। তারপর রুমে চলে এলাম। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে একটু ফেসবুকে ঢুকলাম। বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ পর নিচে গেলাম।
আব্বু কখন আসলে? এই তো এইমাত্র এসে ফ্রেশ হয়ে কেবল বসলাম। ও আচ্ছা, তা তোমার পিয়ের কি খবর? আরে ও নীলা, তোর আঙ্কেলের মেয়ে। জানি আমি। কিভাবে জানলি? নীলের সাথে কথা এবং আম্মুর সাথে কথা সব বললাম। কি? ভুল করে ওকে আমার কথা বলে না। কেন বললে কি হবে? অনেক কিছু হবে, ও আমাকে জ্বালিয়ে খাবে। ও এখন বড় হয়েছে, এখন জ্বালাবে না। আমি কিছু জানি না, তুমি বলবে না। আচ্ছা আমি বলবো না, কিন্তু তোর আঙ্কেল যদি বলে দেয়? ওকে দাঁড়াও। তারপর আঙ্কেলকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি রিফাত। ওয়ালাইকুম সালাম বাবা, কিছু কি হয়েছে? কেন, আমি তোমাকে কল দিতে পারি না? আমি তো সেটা বলিনি। আচ্ছা, আমি যে জন্য ফোন দিলাম, আমি অফিস জয়েন করছি, তোমার মেয়ে যেন না জানে। আচ্ছা ঠিক আছে। তুমি আবার বলে দিও না তা। বলা হয়নি। তারপর কিছু কথা বলে ফোন রেখে দিলাম। কি বলেছে? কিছু বলেনি। ও, আর মাইশা মামুনির সাথে আজকে দেখা করেছিলি? করেছি। কেমন আছে? ভালো আছে। তারপর আব্বুর সাথে কথা বলতে বলতে আম্মু খাওয়ার জন্য ডাকলো। তারপর খাওয়া শেষ করে আব্বু আম্মু রাফির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর কিছুক্ষণ পর নিচে গেলাম। খেতে বসো, অফিসে যেতে হবে। যাও, না হলে দেরি হয়ে যাবে। আমার সাথে বের হবি, তাহলেই তো হবে। তোমার ঠিক আছে, তোমার সাথে গেলে তো ধরা খেয়ে যাবো। অফিসে কিছু কাজ আসে, নেমে যাবি, তাহলে তো হবে। দরকার নাই। কিছুক্ষণ কথা বলে রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। তারপর ভাড়া মিটিয়ে দিয়ে অফিসের ভেতরে ঢুকলাম। তারপর পিয়ন চাচা আমার বসার জায়গা দেখিয়ে দিল, আমি বসে পড়লাম। কিছুক্ষণ পর আমার বয়সী হবে। হাই, আমি শুভ। হাই, আমি রিপাত। নতুন নাকি? আর আপনি? আমি 1 বছর আগে জয়েন করেছি, আর আমাকে তুমি করে বলতে পারো। ওকে, তোমাকেও কিন্তু তুমি করে বলতে হবে। ঠিক আছে ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড। আমিও হাত বাড়িয়ে শুভ কিছু কথা বলে চলে গেল। আমিও নতুন, তাই কোনো কাজ দেয়নি। কিছুক্ষণ পর, স্যার আপনাকে বড় স্যার ডাকতেছেন। আচ্ছা, আমি আপনার ছেলের বয়সী, তাই আমার নাম ধরে ডাকবেন। আমার নাম রিফাত, আর তুমি করে বলবেন। আচ্ছা বাবা। তারপর আব্বু রুমের সামনে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ। তোকে অনুমতি নিয়ে আসতে হবে না। এটা অফিস, অনুমতি তো নিতেই হবে। ভাল। তোর সাথে তো আমি পারবো না। তা কেমন লাগছে অফিস? ভালো লাগে, তবে কোনো কাজ নেই, তাই বোরিং লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফাইলটা নিয়ে যা। দাও, আমি তাহলে এখন যাই। আচ্ছা। আর শোনো, লাঞ্চের সময় বাইরে খাবো আমি। বাইরে কেন? বাসা থেকে তো খাবার আনা হয়েছে। লাঞ্চের সময় আবার কেবিনে আসবি। তুমি বেশি বোঝো। তোমার সাথে লাঞ্চ করি, আর সাথে ধরা খেয়ে যাই। কাল থেকে তোমার টিফিন আর আমার টিফিন আলাদা হবে। আজকে বাইরে তো রেস্টুরেন্ট আছেই, সমস্যা হবে না। অফিসের নিচের তলায় রেস্টুরেন্ট, এখানে সবাই প্রয়োজনে খাবার খায়। তোমার যা ভালো মনে হয়। মনে হয় মন খারাপ করছে। মন খারাপ করো না, একদিনের ব্যাপার, সমস্যা নেই। আমি গেলাম। আমি আব্বুর কেবিন থেকে বের হয়ে এলাম। তারপর আমার জায়গায় এসে বসলাম। তারপর ফাইলটা বের করে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ কাজ করতেই আটকে গেলাম। কী করি এখন? পাশে একটা মেয়ে বসে কাজ করছে। ভাই, আমি রিফাত। হাই, আমি ফাল্গুনি। অফিসে নতুন মনে হয়? আজকে প্রথম দিন, একটু কাজে আটকে গেছি, তাই করলে ভালো হতো যদি কিছু মনে না করেন। করতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত? বলুন। ভয় পেলেন নাকি? না, আপনি বলুন। আমি আপনার বয়সে ছোট হব, তাই তুমি করে বলতে হবে। আচ্ছা, বলতে পারি, কিন্তু তোমাকেও তুমি করে বলতে হবে। কিন্তু আপনি আমার বড়। আমরা একসাথে কাজ করি, তুমি করে বলতে সমস্যা কোথায়? ওকে ডান। আমি তোমাকে তুমি করে এবং তুমি আমাকে তুমি করে বলবে। ওকে। তারপর ফাল্গুনি আমাকে বুঝিয়ে দিল কাজটা। তারপর আমি আমার কাজ শুরু করলাম, আর ফাল্গুনি নিজের কাজে মন দিল। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে এলো। কি ব্যাপার, লাঞ্চ করবে না? করবো, লাঞ্চের সময় হয়েছে। চলুন। আচ্ছা চলো। তারপর নিচে রেস্টুরেন্টে গেলাম। নিচে শুভর সাথে দেখা। কেবল আসতেছো? তুমি খেলে? না, চলো একসাথে খাই। ফাল্গুনি ম্যামের যদি সমস্যা না থাকে আপনিও চলুন। আমার কোনো সমস্যা নেই, চলুন। আচ্ছা, তোমরা বসো, আমি আমার খাবারটা অর্ডার করে আসি। দুজনে টিফিন নিয়ে এসেছে। তোমাকে অর্ডার দিতে হবে না। তাহলে কি আমি খাবো না? ফাল্গুনি ম্যাম ঠিকই বলেছে। আমাদের দুজনের খাবার 3 জনে খাওয়া যাবে। শুভ স্যার, আপনার সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার আছে। আমি তোমাকে খাবার খেয়েই পারবো না। তোমাদের খাবার আমি যদি খাই তাহলে তোদের খাবার কম হয়ে যাবে। এই, তুমি বেশি বোঝো।
কোনো কম হবে না, চলো তো। কি আর করার, জোর করে নিয়ে গেল। তারপর তিনজনে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে নিজ নিজ কাজে মন দিলাম। কিছুক্ষণ পর কাজটা শেষ হলো, তখনই বাবা তোমাকে বড় স্যার ডাকতেছেন। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। আচ্ছা বাবা। ফাইলটা যেহেতু শেষ, তাই ফাইলটা নিয়ে আমি আব্বুর কেবিনে গেলাম। মে আই কাম ইন? ইয়েস, কামিন। ঢুকে দেখলাম আঙ্কেল আর আব্বু বসে আছে। আয় বসো, প্রতিদিন এসে নাকি না খেয়ে আসিস? কে বললো? সত্যি কথাই তো। আরে না, আমি খাইছি। তারপর আব্বুকে আর আঙ্কেলকে সব বললাম। আচ্ছা ঠিক আছে, তা কেমন লাগলো প্রথম দিন? খুব ভালো লাগলো। আর আব্বু এই ফাইলটা শেষ করছিস? আর ফাল্গুনির সাথে সাবধানে থাকবি। কেন? কারণ ফাল্গুনি নীলার ফ্রেন্ড, বুঝলি? ও আচ্ছা, বুঝলাম। তাহলে তো সাবধান থাকতে হয়। আর আঙ্কেল, নীলা কই? অফিসে দেখলাম না। এটুকু কি যেন কাজ আছে নীলার, তাই ছুটি নিয়েছে। ও আচ্ছা। কি কাজ? দেখ কোথাও ঘুরে বেড়াচ্ছে। তখন হঠাৎ কোথা থেকে নীলা এসে ঢুকলো। তোমার তো আমার কাজকে ভালো চোখে দেখো না, একমাত্র আঙ্কেল বোঝে। তোরা বোর কথা বাদ দে। বাদ দিব মানে? আরে এখানে কি করতেছে? ফাইল জমা দিতে এসে। ফাইল জমা দিতে এসে বুঝলাম, কিন্তু বসে আছে। আসলে ম্যাম, খেয়ে গেলাম। আমি বসে বলেছি কেন, কি হয়েছে? আঙ্কেল একদম স্বাভাবিকভাবে। না মানে বসে আছে ভালো কথা, কিন্তু আমার বিষয়ে ওর সামনে কেন কথা বলতেছো? স্যার আমি তাহলে যাই। যাও। এই বলে চলে এলাম। ওখানে যতক্ষণ থাকবো ততই সমস্যা হবে, তাই চলে এলাম। এসে চেয়ারে বসলাম। আর অপরদিকে নীলা অফিসের কাজে বাইরে গিয়েছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয়, অফিসে চলে আসে। কি হয়েছে? কি চিন্তা করো? না কিছু না। ও আচ্ছা। কিছুক্ষণ গল্প করে ফাল্গুনে আবার কাজে মন দিল। আমি বসে বসে ভাবতে লাগলাম কি হচ্ছে ভেতরে। 5টা বেজে গেল, বাসে যাবেন না? যাবো, নীলার জন্য দাঁড়িয়ে আছি। ও ম্যাম, তোমার কেউ হয়? না জানা ভান করে বললাম। আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, আমি তাহলে যাই। তারপর আমি বাসে চলে আসলাম। প্রথম দিন কেমন লাগলো অফিস? ভালো লাগলো। আচ্ছা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কাপড় চেঞ্জ করে নিয়ে কিছুক্ষণ বসে থেকে নিচে গেলাম। রাফিক ওই মাইশার সাথে মনে হয়। ও আচ্ছা। তারপর রাফিকে কল দিলাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া বল। মাইশা তোর সাথে আছে? আজকে আমি নিয়ে ঘুরতে বের হলাম। আচ্ছা মাইশাকে ফোনটা দে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কালকে কিন্তু সারাদিন আমি তোমার সাথে ঘুরবো বললাম। আচ্ছা ঘুরিস, কালকে শুক্রবার বন্ধ অফিস। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। আরেকটা কথা তো বলাই হয়নি, রাফিয়া ডিয়ার কথা মাইশা জেনে গেছে। মেয়েটা ছোট হলে কি হবে, একদম পাকা বুড়ি। কথা হলো? কি বললো? হলো। আর কালকে সারাদিন ঘোরাতে হবে। ও আচ্ছা, কাল তো বন্ধ। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ পর কথা বলে আম্মু আমি সাথে গেলাম। আচ্ছা যা, সন্ধ্যা হওয়ার আগেই নামবি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সাদে চলে গেলাম। সাদে এসে দোলনায় বসলাম। তখন রাকিব ফোন দিল। হ্যালো, কেমন আছিস? আর ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। তোর কি হয়েছে? সারাদিন অফিসে, তারপর আবার বাবা বাড়িতে বিয়ে করার জন্য প্যারা দিচ্ছি। রাকিব এখন তার বাবার অফিস সামলায়। ভালো, তো বিয়ে করে নে, অনেকদিন ধরে বিয়ে খাওয়া হয়নি। আমি বিয়ে করতে পারবো না। পারলে তুই বিয়ে কর। বিয়ে মানেই প্যারা, বিয়ে করলে আমার স্বাধীনতা শেষ। আচ্ছা আমি আন্টিকে বলে দেবো তোকে যেন বিয়ে না দেয়। বাস কারে কয় দেখাচ্ছি। সত্যি বলবি? তুই আমার সত্যিকারের বন্ধু। ট্রিট দিতে হবে। তারপর বললো দিব, ট্রিট দিব, সমস্যা নাই। আচ্ছা কালকে তো বন্ধ, রাতে কিন্তু ট্রিট নেবো। রকির জয়কে বলে দিবি। আচ্ছা কালকে রাতে দেখা হবে তাহলে। তারপর আরো কিছু কথা হবে, রেখে দিলাম। তোর বিয়ে আগে খাবো, আমি কি করে দেখতে থাকি। কিছুক্ষণ ছাদে থেকে রুমে এলাম। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে রুমে এসে নামাজ আদায় করে নিলাম। নামাজ পড়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখলাম রাজকোনা নামে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তার প্রোফাইলে ঢুকে তেমন কিছু পাইলাম না, তাই ঝুলে রাখলাম। তারপর কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করে নিচে গেলাম। আব্বু কখন আসলে? কিছুক্ষণ আগে। বসো। ও আচ্ছা। তখন নীলা বুঝতে পারিনি তো কিছু? না, কিছু বুঝতে পারিনি। কি বুঝতে পারতে? সব খুলে বললাম আম্মুকে। ও আচ্ছা, নীলার কাছে লুকার কি আছে, একদিন তো জানতেই পারবে। যখন জানবে তখন দেখা যাবে। তুমি আবার বলে দিও না।
আচ্ছা বলবো না। কিছুক্ষণ পর রাফি এসে আমার সাথে যোগ দিল। গল্প করে ডিনার করে রুমে চলে এলাম। রুমে এসে আবার ফেসবুকে ঢুকলাম, দেখি রাজকোনা আইডি থেকে মেসেজ দিচ্ছে, হ্যালো হু আর ইউ। আরে আমি ফাল্গুনি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। আচ্ছা, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। কি করো? বসে আছি, তুমি? আমিও। ও ডিনার করেছো? করেছি, তুমি? করেছি। কিছুক্ষণ কথা বলে ফেসবুক থেকে বের হলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিলাম। কিছুক্ষণ পর নিচে গেলাম। কি করো? এই তো ব্রেকফাস্ট তৈরি করি, তুই তোর আব্বুর কাছে গিয়ে বস। আচ্ছা, তারপর আমি আব্বুর কাছে গিয়ে বসলাম। আজকে তো মাইশা মামুনিকে নিয়ে ঘোরার কথা, তাই না? কেন? আজকে দুপুরে মাইশা মামুনিকে এখানে নিয়ে আসবে, কয়েকদিন ধরে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আনবো। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে আম্মুকে বলে মাইশাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। এই আন্টি মোটামুটি চলাফেরা করতে পারে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছে। আন্টি আপনাকে ডাক্তারের কাছে নিয়েও যেতে দেন না, আপনি নিজেও যান না, কেন বলুন তো? আর অনেক সময় দেখি কি যেন ভাবেন। আন্টিকে আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে অনেকবার চেয়েছি, প্রত্যেকবার কিছু না কিছু বাহানা করে কেটে দেয়। তেমন কিছু না বাবা, আর আমার কি চিন্তা করব, মাইশা মনে হয় রেডি হচ্ছে। আচ্ছা, আর আন্টি আমি মাইশাকে সন্ধ্যায় রেখে যাবো। মাইশাকে কয়েকদিন ধরে আব্বু আম্মু দেখেনি, তাই নিয়ে যেতে বলেছে। আচ্ছা বাবা। তারপর আমি মাইশাকে নিয়ে বাইরে হলাম। কিছুক্ষণ ঘোরাফেরা করে একটা জায়গায় গিয়ে বসলাম। তখন মাইশা বলে, ভাইয়া একটা সত্যি কথা বলবো? আমি তোকে কোনোদিন মিথ্যা কথা বলেছি? আমি যা বলতেছি তার উত্তর দাও। আচ্ছা সত্যি বলবো। রাফি ভাইয়া প্রেম করে? সে তো তোমার ছোট ভাই। তো কি হয়েছে, সোজা কথা। না মানে তুমি মারবে না তো? মারবো না, বল। তুমি প্রেম করো না? না। কেন? সবাই তো প্রেম করে, তুমি করো না কেন? আচ্ছা, প্রেমে ভূত তোর মাথায় কে ঢুকালো? কেউ না। কেন ভাইয়া? কেন ভাইয়া মানে? পড়ালেখা বাদ দিয়ে কি প্রেম করতেছে? কে প্রেম করতেছে না? এসব দেখে বেড়াচ্ছিস? সরি ভাইয়া। দেখো মাইশা, তুমি এখনো ছোট, তোমার মুখে এসব কথা মানে না। তুমি ভালোভাবে পড়ালেখায় মন দাও, কে কি করতেছে এইসব দেখবে না। ওকে ভাইয়া। মাইশার কি দোষ? বড়রা যা করবে তাদের দেখে তো ছোটরা শিখে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের দেখে আমাদের ভাই ও বোন কি শিক্ষা নিতে পারলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওকে আবার স্বাভাবিক করলাম। কথাগুলো বলার কারণে কিছুটা মন খারাপ করেও ছিল। তারপর মাইশাকে নিয়ে দুপুর পর্যন্ত ঘুরে, মাইশা চলো এখন যাই, বিকেলে আবার না হয় ঘুরবো। চলো। মাইশাকে নিয়ে আমাদের বাসায় নিয়ে আসলাম। মাইশা মামুনি তো আমাদের ভুলেই গিয়েছে। একদম না। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমি একদম ভালো আছি। তখন আব্বু আসলো। মামুনিটা কেমন আছে? আমাদের সাথে তো দেখা করেই না। এই তো এসেছি দেখা করতে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। এভাবেই তারা কথা বলা শুরু করলো, আর আমি রুমে চলে এলাম। এসে গোসল করে নিলাম, তারপর নিচে গেলাম। কিছুক্ষণ পর রাফি, আমি আর আব্বু মসজিদে নামাজ পড়তে চলে এলাম। নামাজ পড়ে বাসায় চলে এলাম। এসে দেখি আম্মু আর মাইশা বসে গল্প করছে। গল্প তো ভালোই হচ্ছে। কেন, হিংসা হচ্ছে নাকি? না। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে সবাই মিলে গল্প করতে শুরু করলাম। সবাই আর মাইশাকে পেয়ে আব্বু আম্মু দুজনেই খুশি, তাদের দেখেই বোঝা যাচ্ছে। বিকেলে মাইশাকে রেখে এলাম তার বাসায়। ওকে রেখে আমার বাসায় চলে এলাম। মাগরিবের নামাজ আদায় করে আম্মুকে বলে রেস্টুরেন্টে গেলাম, কারণ ওখানে রাকিব আর ওরা আছে। গিয়ে দেখি 3 জন বসে আছে আমার জন্য। কেমন আছিস তোরা? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে ডিনার করে তাদের সাথে কথা বলে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আব্বু আম্মু আর রাফি বসে আছে। কি করো? গল্প করি। ডিনার করেছো? করেছি। আম্মুকে বলেছিলাম যে ডিনার করে বাসায় আসবো, তাই আর কিছু বলেনি। কিছুক্ষণ কথা বলে রুমে চলে এলাম। কালকে অফিস আছে, তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো নামাজ পড়ে কিছুক্ষণ পর নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু বসে পেপার পড়তেছে আর আম্মু ব্রেকফাস্ট রেডি করতেছে। আমি গিয়ে আব্বুর কাছে বসলাম। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং। কিছুক্ষণ কথা বলে ব্রেকফাস্ট করে রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর আম্মুকে বলে অফিসে রওনা হলাম। অফিসে যেতে যেতে 5 মিনিট হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে আমার জায়গায় গিয়ে বসলাম। কি ব্যাপার, লেট হলো যে? রাস্তার জ্যামে আটকে গিয়েছিলাম, এই জন্য। কেমন আছো?
আমি তো ভালো আছি, কিন্তু আপনার কপালে দুঃখ আছে। কেন? কারণ আপনি লেট করে এসেছেন, আর কিছুদিন আগে একজনের চাকরি গিয়েছিল লেট করে আসার জন্য। কি? শুধু লেট করে আসার কারণে চাকরি গিয়ে? আর চাকরিটা কিন্তু স্যার খায়নি, নীলা খেয়েছিল। ও, নীলার নাম নিতেই নীলা হাজির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপনি আজকে লেট করে এসেছেন, তার উপর এসে গল্প শুরু করেছেন। আসলে ম্যাম, বাপের অফিস পেয়েছেন তাই যখন ইচ্ছা তখন আসবেন? না মানে ম্যাম, বাবারই তো অফিস, বললাম। দেখুন, এরপর থেকে যেন লেট না হয়, খেয়াল রাখবেন, না হলে আমি অন্য ব্যবস্থা নিব, বলে দিলাম। আর লেট হবে না ম্যাম। কাজে মন দিন। বেঁচে গেছেন? তারপর কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে এলো, আমার খেয়াল ছিল না। আমার ধ্যান ভাঙলো শুভর ডাকে। খিরিবাদ ভাই, লাঞ্চ করবেন না? সময় হয়েছে। চলুন। তারপর নিচে গেলাম। আজকে আমি টিফিন নিয়ে এসেছিলাম। আব্বু বলেছিল আম্মুকে আলাদা করে টিফিন দিতে। খাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বলে আবার এসে কাজে মন দিলাম। কাজ করতে করতে 4টা বেজে গেল, তাই আর বসে থেকে কি করব। আব্বুর কেবিনে গেলাম। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ভিতরে ঢুকে দেখি নীলাও আছে। আমি ফাইলটা দিলাম। স্যার, একটা কথা বলার ছিল। বলো। স্যার, আমার তো আর তেমন কাজ নেই, তাই যদি ছুটি দিতেন। আব্বু বলার আগে নীলা বলল, ছুটি চাই মানে? আর আপনার তো 2 দিনও হয়নি জয়েন করা। আচ্ছা, ছুটি দিলাম, যাও। ছুটি দিলাম মানে? আজকে দিলাম, যাক, কি হবে। তোমার অফিস, তোমার যা ইচ্ছা তাই করো। আব্বু নানাভাবে বুঝতে লাগলো, আর আমিও বাসে চলে গেলাম। বাসায় এসে আম্মু রাফির সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে মাসের বাড়িতে চলে গেলাম। আন্টির সাথে কিছু কথা বলে মাসিকে নিয়ে ঘুরতে বের হলাম। ফুচকা ভাইয়া, ফুচকা। তো কি হয়েছে? ফুচকা দেখে ওকে আটলানোই যায় না। কি হয়েছে মানে? চল চল তাড়াতাড়ি। ওসব না খেলে হয় না। না না, আমি ফুচকা খাবো, চল না। কি আর করার, ফুচকা খাইলো। ওকে ফুচকা খাইয়ে ঘোরাঘুরি করে ওকে আবার বাসে নামিয়ে দিয়ে আমিও বাসে চলে এলাম। এভাবেই কেটে গেল 2 মাস। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আর রাকিবের বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। বিয়েটা আমার জন্য হয়েছিল। কোন একদিন আমি রাকিবের আম্মু অর্থাৎ আন্টিকে কল দেই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর ভালো। আচ্ছা আন্টি, আপনি রাকিবকে বিয়ে দিচ্ছেন না কেন? সেদিন দেখলাম একটা মেয়ের সাথে বসে প্রেম করতেছে, আর আশেপাশের লোকেরা তো খারাপ ভাববে, তাই না? কি বলতেছো বাবা? রাকিব প্রেম করতেছে? বিশ্বাস না হলে একটা ছবি পাঠাচ্ছি, দেখেন। ছবি পাঠাতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। বিশ্বাস করেন তো আমি জানি। আপনি যখন রাকিবকে বলবেন তখন যদি স্বীকার না করে তখন আপনি প্রমাণ দিতে পারেন। আচ্ছা বাবা, দাও। কিছুদিন আগে রেস্টুরেন্টে অফিসের কাজে একটা মেয়ের সাথে কথা বলে দেখি এমন ভাবেছিল মনে হয় প্রেমিকা বসে আছে, আর আমি ছবি তুলে নেই, আর মেয়েটার মুখ বোঝা যাচ্ছে, রাকিবকে ভালোভাবেও বোঝা যাচ্ছিল। আর এই ছবি দেখে আন্টি রেগে যায়, আর বাকিটা ইতিহাস। আর এখন মাইশের আন্টিকে আমাদের বাসায় নিয়ে এসেছি। আন্টি আসতে চাইছিল না, কিন্তু আব্বু আম্মু জোরাজুরিতে আর না করেনি। আর অফিসে এখন অনেকেই সাথে ভালো সম্পর্ক হয়ে উঠেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো নীলা। কারণ কিছুদিন ধরে আমাকে প্যারা দিচ্ছি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মেয়েদের সাথে কথা বলা যাবে না, এমন ভাব করে যেন আমার বউ না হয় কোনো গার্লফ্রেন্ড। কি করে আপনারা একটু দেখেন। অফিসে এসে কাজ করতেছি। তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার? আমারও সবাই ভালোই আছেন। তখনই এই কাজ রেখে কি কথা হচ্ছে এখানে? তেমন কিছু না ম্যাম। ওই তুই চুপ কর। ফাল্গুনি, তুই বল। তেমন কিছু না। ওই তুই তোর ফাইলটা নিয়ে আমার কেবিনে আয়। কেন ম্যাম? ওই আমি যেতে বলছি মানে তুই যাবি, আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ম্যাম। এই নীলা আমাকে আর শান্তিতে থাকতে দেবে না, কি আর করার। নীলার ক্যাবিনে গেলাম। বসো। ধন্যবাদ। তুমি এখন এখানে বসে কাজ করবে, বুঝলে? এখানে কেন ম্যাম? আমার তো... ওই তুই একটা কথা সহজভাবে বুঝিস না। আমি বলছি মানে এটাই শেষ কথা, বুঝলি? আচ্ছা, কি আর করার, এখানে কাজ করতে হলো, তাই কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ কাজ করতে তখন চোখ পড়লো নীলা তার কাজ রেখে আমাকে এক ধ্যানে দেখতেছে। ম্যাম? নীলার কোনো সাড়া নেই। ম্যাম? নীলার কোনো সাড়া নেই। ও ম্যাম? এবার জোরে ডাকলাম। কি কি হয়েছে, কিছু বললে? ম্যাম, কাজ রেখে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার কাজ কখন করব সেটা আমার ব্যাপার, আর তোমার দিকে তাকালে কি হবে?
ম্যাম এভাবে তাকে থাকলে আমার কাজ করতে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপর নীলা তার কাজ করতে লাগলো আর আমি আমার কাজ। নীলা কখনো তুমি আবার কখনো তুই করে বলে। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। দেখলাম নীলা তার কাজে মগ্ন। তাই ম্যাম আমি তাহলে এখন যাই। কেন? লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে যাব, আর আপনিও লাঞ্চ করে নেন। এ বলে যখন চেয়ার থেকে উঠতে যাব, তোমাকে আমি কি যেতে বলেছি? কিন্তু ম্যাম তুমি এখানে লাঞ্চ করবে, বুঝলে? আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি। ম্যাম এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তার মানে এখন তুই রেস্টুরেন্টে গিয়ে খাবি আর ফাল্গুনির সাথে লাঞ্চ করবি? শালা লুইচ্চা! কেন রে, আমি কি দেখতে খারাপ? ম্যাম কি বিড়বিড় করতেছেন? না কিছু না। ও আচ্ছা। কেন, আমার হাতের রান্না খেলে এমন কি হবে? আচ্ছা খাবো, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার খিদে পেয়েছে। এমন মায়াবে চোখে তাকিয়েছে, আমি আর না করতে পারলাম না। আর যদি না করে দিতাম নির্ঘাত কান্না করতো। যতই হোক আমার ভালোবাসার মানুষ বলে কথা। আপনারা ঠিক করেছেন, আমি নীলাকে ভালোবাসি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। নীলা খুব খুশি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমাকে রেখে খাবার আনতে চলে গেল। কিন্তু নীলা কিছুদিন ধরে এমন করতেছে কেন? আর আজকে তো তার কেবিনে বসে রাখলো। এর পাগলামি করার কারণটা কি? এসব কথা ভাবতেছি, তখনই নীলা খাবার নিয়ে আসলো। তারপর সোফায় গিয়ে বসলাম। ম্যাম একটা কথা বলবো? আমাকে ম্যাম বলবে না। তাহলে কি বলবো? আমার নাম ধরে ডাকবে, বুঝলে? আর কি বলবে বলো। আচ্ছা আপনি আমার সাথে এমন করছেন কেন বলুন তো? কেমন করতেছি? এই আমাকে মেয়েদের সাথে একটু কথা বললে রেগে যান, আমার উপর জোর খাটান, আজকে আবার আপনার কেবিনে বসে কাজ করাচ্ছেন, আবার নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন। আমার ইচ্ছে তাই করতেছি। বেশি কথা বলবে না, খাওয়া শুরু করো। বোকাটা কিছু বোঝে না। কিন্তু আমি খাইতে বলেছি। আমি আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। আপনার হাতের রান্না খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। কিছুটা খাইতেই ঝাল লাগলো, আর আমি বেশি ঝাল খেতে পারি না। পানি খাবো, পানি। ঝাল লাগছে? এই বলে আমাকে পানি এগিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে নিয়ে খাইতে শুরু করলাম, কিন্তু ঝাল কমছে না। ঝাল কমছে? মাথা নেড়ে না বললাম। ঝালের কারণে কথা বলতেই পারছি না, আর চোখ দিয়ে পানি পড়তেছে। নীলা আর কিছু না বলে চা ঠোঁটে এক করে দিল। কিছুক্ষণ পর ঝাল কমতে আমার ধ্যান ভাঙলো। আমি ঝটকা দিয়ে নীলাকে সরিয়ে দিলাম। তোমার ঝাল কমছে? আপনি এটা কি করলেন? আমি আপনার কাছে এটা আশা করিনি ম্যাম। ছি। আসলে তোমার আপনি আমার কাছে আর আসবেন না। আসলে আমি নীলার কোনো কথা না শুনে আমি ফাইলটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলাম। বাইরে এসে আমার জায়গায় গিয়ে বসলাম। এখন রেস্টুরেন্ট থেকে কেউ আসেনি, আর আমি ভাবিনি নীলা এমন একটা কাজ করে বসবে। তখনই কি হবো রিফাত ভাই? তেমন কিছু না। তেমন কিছু না মানে? আর আমাদের ট্রিট কই? কিসের ট্রিট? কিসের ট্রেড? তুমি প্রেম করতেছো আর এখন বলতেছো কিসের ট্রেড? আমি প্রেম করতেছি? দেখুন রিফাত ভাই, আমরা শিশু নই। নীলা আর তুমি প্রেম করতেছো? আজকে আবার সকাল থেকে নীলার কেবিনে ছিলে। আরে ওসব কিছু না। বললেই হলো। তুমি বলবে আর আমাদের বিশ্বাস করতে হবে? আরে মোর জ্বালা। যাই বলো, ঠিক কিন্তু চাই। এসব কথা এখন বাদ দিয়ে কাজ করতে দিন। ট্রিট কিন্তু আমরা নিবই। এই বলে তারা তাদের কাজ শুরু করলো, আর আমি আমার কাজে মন দিলাম। ফার্স্টে অফিস ছুটি হলো, আমি রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম নীলা নামতেছে। নীলার চোখ ফোলা আর লাল হয়ে আছে, আমি কান্না করেছি। যখন আমার কাছে আসতে যাবে, তখন আমি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর নীলা একধানে আমার দিকে তাকিয়ে আছি। তাতে আমার কি, বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আজকে তুই দরজা খুলে দিলি, বাসায় কেউ নাই? কেন, আমি খুলতে পারি না? ঠিক তা না। আমার চকলেট কোথায়? এই নে তোর চকলেট। বেশি চকলেট খেলে সমস্যা হবে। প্রত্যেকদিন মাছের জন্য চকলেট আনতে হয়, নাহলে রাগ করে কথা বলে না। সেটা আমি বুঝবো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মাইসিকে ডাক দিলাম, রেডি হয়েছিস? না, আজকে যাব না। কেন? আচ্ছা। মাইসে চলে গেল। আমি আর কি করব, ফেসবুকে ঢুকলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করলাম। তারপর নিচে গেলাম। নিচে দেখলাম আব্বু আম্মু আন্টি বসে গল্প করতেছে। আব্বু কখন আসলে? এই তো কিছুক্ষণ পর। ও আচ্ছা। তারপর তাদের সাথে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ কথা বলার পর আব্বু বলল, তা 2 মাস তো হয়ে গেল তোমার অফিসে জয়েন করা। তো এবার একটা বিয়ে করে নে বাবা। ভাবি ঠিক বলেছে, এবার বিয়ে করে নাও।
আন্টি তুমিও শুরু করলে? অফিসেও বসতে চাচ্ছ না, বিয়েও করবে না। কিছুদিন যাক, রাতে খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে যথাসময়ে উঠে নামাজ আদায় করে নিলাম, তারপর নিচে গিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমিও ভালো আছি। কিছু কথা বলে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর পিয়ন চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা। কিছু বলবেন? নীলামা তার কেবিনে ডাকলো। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চাচা চলে গেল, আমি নীলার কেবিনে চলে গেলাম। ম্যাম আমাকে ডেকেছেন? ভিতরে আসো। জি ম্যাম বলুন। কালকের ঘটনার। ম্যাম আপনার কিছু বলার আছে? নীলা চুপ হয়ে গেল। ম্যাম এটা অফিস, কাজ বদলে আর কোনো কথা বললে বলতে পারেন, নাহলে আমি এখন আসি। নীলা আর কিছু বললো না, তাই আমি কেবিন থেকে বেরিয়ে এলাম, এসে আমার কাজে মন দিলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। নীলা প্রতিদিন আমার সাথে কথা বলতে চায়, আমার আশেপাশে থাকতেছে, কিন্তু আমি তার সাথে কথা বলি না, সবসময় এড়িয়ে চলি। তোমার সাথে কিছু কথা আছে। বলো, কি বলবে? দাও রিফাত, নীলা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত যত ছেলেকে প্রপোজ করেছিল সবাইকে ফিরিয়ে দিয়েছিল। হঠাৎ করে ওর কি হলো আমি জানি না, আর কি কারণে তোমাকে ভালোবেসে ফেলেছে তাও জানি না, আর তোমাদের মাঝে কি হয়েছে তাও আমি জানি না, আর জানতেও চাই না। নীলা খুব ভালো মেয়ে রিফাত, শুধু এইটুকু বলতে চাই, নীলাকে তুমি কষ্ট দিও না। নীলা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, নীলাকে তুমি ফিরিয়ে দিও না। এই বলে ফাল্গুন চলে গেল। আমি ভাবতে লাগলাম, না আমি একটু বেশি করে ফেলছি। সামান্য বিষয় নিয়ে এইভাবে নীলাকে এড়িয়ে চলা উচিত নয়। আমিও তাকে ভালোবাসি, না নীলাকে আর কষ্ট দেবো না, তাকে আপন করে নেবো। আর আজকে নীলাকে সকাল থেকেই দেখছি না, সেটা আঙ্কেলকেও। তারপর হলরুমে গেলাম, আজকে সকলকে হলরুমে ডেকেছি। আমি হলরুমে গিয়ে শোর পাশে বসলাম। আজকে আপনাদের দুইটি সুসংবাদ দেওয়ার জন্য ডাকা হয়েছে। আপনারা কি তা জানেন? না। আপনারা জানতে চান? হ্যাঁ। আপনাদের অনেক পরিশ্রমের ফলে আজ আমাদের কোম্পানিটা টপ 10 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি রয়েছে। ইয়াহু! আরেকটা হলো, আপনারা সকলে জানেন আমার বড় ছেলে বিদেশে পড়াশোনা করে সে দেশে ফিরেছে কয়েক মাস আগে, এবং আপনাদের সাথে একজন সাধারণ মানুষ হয়ে আপনাদের সাথে কাজ করতেছে। আপনারা কি জানেন? না। চিৎকার করে সাথে সবাই অবাক হয়ে গিয়েছে, কারণ একজন এমডির ছেলে তাদের সাথে সাধারণ কর্মচারী হয়ে কাজ করতেছে। সেটা আমিও অবাক হয়ে গেছি, কারণ আমার পরিচয় আজকে বলে দেবে আমিও নিজেও জানি না। আমার ছেলে আর কেউ নয়, আমার ছেলে হলো রিফাত। রিফাত এখানে আসো। আমি উঠে আব্বুর পাশে গেলাম, আর শুভ আর ফাল্গুনের মুখ হা করে তাকিয়ে আছে। আব্বু আবার বলতে শুরু করলো, আমার বয়স হয়ে গেছে, তাই এবার থেকে আমার জায়গায় রিফাত, অর্থাৎ আপনাদের নতুন এমডি। তারপর আব্বু আরো কিছু কথা বলে আমাকে কিছু বলতে বললো। আমি কিছু বলে কিছুক্ষণ হলরুম থেকে বেরিয়ে শুভ আর ফাল্গুনের কাছে গেলাম। স্যার আপনি এখানে? স্যার, আর আপনি করে বলছো কেন? শুভ তো ঠিক করতেছে, আর স্যারকে তো আপনি বলেই তো ডাকতে হয়। আমি যেমন তোমাদের বন্ধু ছিলাম, আসি আর সবসময় থাকবো, বুঝলে? তাদের সাথে কিছু কথা বলে ওদের সাথে ফ্রি হলাম। অফিস ছুটি হয়ে গেল, আমি বাসে চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে নিলাম মেসেজ দিয়েছে। তারপর মেসেজটা দেখলাম, কাল সকাল 10টায় পার্কে আসবে প্লিজ, আর কখনো তোমাকে জ্বালাবো না প্লিজ, এটাই শেষবারের মতো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কালকে আমি তোমাকে আপন করে নেবো নীলা, তোমাকে আর কোনো কষ্ট দেবো না। আর কালকে অফিস বন্ধ আছে, আমি পার্কে নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। নীলা এখনো আসেনি, আসলে আমি 9:30 এসেছি। কিছুক্ষণ পর নীলা আসলো। তুমি এসেছো, তাও আমার আগে? এসেছি। ভালোবাসার মানুষ যদি ডাকে তাহলে তো আসতেই হবে। ভালোবাসার মানুষ মানে? হাঁটু গেড়ে একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে। আমি যখন তোমায় প্রথম দেখেছিলাম তখন আমার ভালো লেগেছে। তারপর তোমাকে অফিসে দেখি, তখন জানতে পারি তুমি আব্বুর বন্ধুর মেয়ে। ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলি। সাহস হয়নি তোমাকে এই কথাগুলো বলার, কিন্তু আজকে বলতেছি আমি তোমাকে ভালোবেসে নিলাম। তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে? তুমি কি রাত জাগার সঙ্গী হবে? তুমি কি আমার বাবুর আম্মু হবে? আরে ভাই, আমি অত কিছু জানি না, তা আপনি তার মনে করে একটা কিছু ভেবে নিয়ে। নীলা আমার হাত থেকে ফুল নিল, আমি ভালো হয়ে দাঁড়ালাম। তো নীলা বলতে শুরু করলো, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম রিফাত, তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। যখন তোমার পরিচয় জানতে পারি তখন কি পরিমাণে খুশি হয়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কি করে তোমাকে চিনতে পারলাম না তা না হয় অজানাই থাক, কিন্তু সব শেষ হয়ে গেল।
রিফাত, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়েছে? কিছু শেষ হয়নি। আর তুমি কান্না করছো কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 4 দিন পর আমার বিয়ে। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? না, আমি বিশ্বাস করি না। এই কথাগুলো বলার জন্য তোমাকে ডেকেছিলাম। ভালো থেকো রিফাত, তুমি ভালো থেকো। বলে কান্না করতে করতে চলে গেল। আমি ওখানে কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়লাম। নীলার বিয়ে ঠিক হয়ে গেছে? না, আমি বিশ্বাস করি না। আমি যে নীলাকে ভালোবাসি, আমি খুব ভালোবাসি নীলা, তোমাকে খুব ভালোবাসি। কান্না করতে করতে এই কথাগুলো বললাম। কিছুক্ষণ কান্না করে সেটা স্বাভাবিক হয়ে দুপুরে বাসায় গেলাম। বাসায় গিয়ে গোসল করে নামাজ আদায় করে নিলাম। তারপর আম্মু খাওয়ার জন্য ডাকলো। নিচে গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। কিছুটা খেতে আব্বু বলে উঠলো, রিফাত, বিকালে তোমার আম্মু আন্টি আর মাইশাকে নিয়ে মার্কেটে যেও। কেন আব্বু? আমার তো আছেই ভাইয়া, আর লাগবে না। সেদিন তো মার্কেট করে এলাম। মার্কেট করতে হবে, এটাই শেষ কথা। আর তোমাকে তো বলা হয়নি, আর 4 দিন পর নীলার বিয়ে। কালকে হঠাৎ ঠিক হয়ে গেছে। তো কথা শুনে আবার মন খারাপ হয়ে গেল। আচ্ছা, বিকেলে তোমরা রেডি হয়ে থাকো। এই বলে খাবার নিয়ে খেয়ে উঠে আসলাম। কিরে, না খেয়ে উঠে যাচ্ছিস কেন? আর খাবো না। কেন? এমনি ভালো লাগতেছে না। ডাক্তার ডাকবো? না, একটু ঘুমে নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা। আমি ওখান থেকে উঠে রুমে চলে এলাম। আমার সাথে কেন এমন হলো? কেন? শুধু একটা ভুলের জন্য আমার এই অবস্থা। নীলাকে কল দিলাম, কিছুক্ষণ পর ধরলো। নীলা। রিফাত, কিছু বলবে? প্লিজ নীলা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নীলা। তুমি কান্না করতেছ, আর কখনো সম্ভব নয় এটা। আমি আঙ্কেলের সাথে কথা বলবো, তোমাকে ছাড়তে পারবো না নীলা। কেন বুঝতে পারছো না? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন যদি বিয়ে ভেঙে যায় তাহলে আমার বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আর আমি কখনোই আমার বাবার মান সম্মান এভাবে শেষ হতে দিব না। আর যখন আমি তোমার পিছে পিছে ঘুরতাম, তখন কোথায় ছিল তোমার ভালোবাসা? তখন তো আমার সাথে কথাও বলতে না। আজকে কেন তোমার ভালোবাসা উতলে উঠছে? এই কথাগুলো বলে ফোন কেটে দিল। এটা আমার কষ্ট দেওয়ার ফল। যখন আমার সাথে একটু কথা বলতে চাইতো, তখন আমি তো তার সাথে কথা বলিনি। আমি কীভাবে পারলাম নীলের সাথে এমন ব্যবহার করতে? কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। বিকালে মায়ের ডাকে ঘুমিয়ে গেল। ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? আচ্ছা তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। এই বলে মাইসে চলে গেল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এলাম। তোমরা রেডি হয়েছো? তোর জন্য দাঁড়িয়ে আছি। ও তাহলে চলো। তারপর গাড়ি বের করলাম। তারপর তাদের নিয়ে মার্কেটে গেলাম। আমি গাড়িটা পার্ক করে আসি, তোমরা ভেতরে যাও। আচ্ছা, তাড়াতাড়ি করে আসিস। আচ্ছা। আম্মু ওরা ভেতরে চলে গেল, আর আমি গাড়ি পার্কিং করে এসে ভেতরে ঢুকলাম। আম্মু ওদের কেনাকাটা করতে করতে রাত হয়ে গেল, তাই রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিলাম। রাত 9টায় বাসা চলে এলাম। বাসায় এসে আমি রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর রাকিব কল দিল। ওর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। মাইসে এসেছে, দেখে গেল খাওয়ার জন্য। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিচে গেলাম, কিছুটা খেয়ে নিলাম। ইচ্ছে ছিল না কিছু খাওয়ার, কি করবো, না হলে যে আব্বু আম্মু খুব কষ্ট পাবে। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। প্রতিদিনের মতো ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজকে আর রিক্সা নিয়ে নয়, গাড়ি নিয়ে গেলাম, কারণ আজ থেকে অফিসে বস হিসেবেই বসবো। অফিসে এসে দেখলাম নীলা আসেনি। আসবেই বা কেন? কি কয়েকদিন পর বিয়ে, অফিসের কাজে মন দিলাম। দুপুরে লাঞ্চের পর পিএন চাচাকে ডাকলাম। কিছু বলবে বাবা? চাচা, আপনি একটু শুভ আর ফাল্গুনিকে ডেকে দেন। আচ্ছা বাবা। পিয়ন চাচা চলে গেল। কিছুক্ষণ পর শুভ আর ফাল্গুনি এলো। আসতে পারি? এসো বসো। তা কেমন আছো? যেমন থাকার কথা। আমার কথা ছাড়ো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তো তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর তুমি অফিসে? আজকে এলাম, কালকে থেকে আসবো না, যদি ছুটি দেন। ছুটি দিলাম। শুভ, তুমিও যাবে? তো মন খারাপ করে কি হবে? আমি সব শুনেছি, এসব কিছু ভুলে যাও। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। আমি আবার অফিসের কাজে মন দিলাম। এভাবেই কেটে গেল 3 দিন। এই কয়েকদিন আমি ফোন দিয়েছি, কিন্তু আমার সাথে কথা বলতো না। ফোন ধরতো না। ফোন ধরলেও রেগে রেগে কথা বলতো। কালকে নীলার গায়ে ধরে ফেলেছি। আব্বু আম্মু অনেকবার যেতে বলেছিল, আমি অসুস্থ বলে কেটে দিয়েছিলাম। নিজের ভালোবাসার মানুষকে কিন্তু চোখের সামনে দেখতে পারে। সবাইকে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম, তারা ওখানেই ছিল। আজকে ফোন দিয়ে বারবার যেতে বলতেছে।
ইচ্ছে না থাকা সত্ত্বেও বিকালে নীলাদের বাসায় গেলাম। বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আর তুমি কেবল আসতেছো? আমি ভালো আছি, এই একটু কাজে আটকে গেছিলাম। আজ আমিও করি। এসব বাহানা আমাকে দিও না। আচ্ছা তুমি ভিতরে যাও। আচ্ছা, নীলার চাচা আর নীলার বাবারা এক বাড়িতেই থাকতো। সেই সুবাদে তাদের সাথে আমারও ভালো সম্পর্ক। নীলার চাচার এক মেয়ে আর এক ছেলে। যাই হোক, আমি ভেতরে গেলাম। এই কেবল তোমার আসার সময় হলো? কাল থেকে তোমাকে ফোন দিয়ে আসতে বলতেছি, আর তুমি কেবল আসলেই। আঙ্কেল এসেছি তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি আবার কই ভালো থাকতে দিচ্ছ? এখন তোমার আসার সময় হলো? আন্টি তুমি আবার শুরু করো না। আচ্ছা ঠিক আছে, বরপক্ষ এসে গিয়েছে, তাদের সাথে কথা বলো, যাও। আচ্ছা, দূর থেকে দেখলাম ছেলেটা খুব সুন্দর দেখতে। তারপর ওখান থেকে ঘুরতে ঘুরতে একটা ঘরে চোখ পড়লো। দেখলাম নীলা খুব সুন্দর করে সেজেছে, নতুন বউ বলে কথা। ওখানে আর এক মুহূর্ত না থেকে ছাদে চলে গেলাম। ছাদে কেউ নেই। আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছে। ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু আমার মন যে মানছে না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। নিজেকে কোনোরকম শান্ত হয়ে ফোনটা ধরলাম। হ্যালো আম্মু, বলো। কোথায় তুই? আর তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? একটু ঠান্ডা লাগছে তো, তাই আমি বিয়ে বাড়িতে। কেন? না, এসেছিস শুনলাম, এবারও দেখা করলি তাই। এমনি, আর আমাকে বিয়ে বাড়িটা ভালোভাবে দেখতে দাও, তোমার সাথে পরে কথা বলবো বলে ফোন কেটে দিলাম। 2 ঘন্টা পর আমার ফোন দিল আম্মু। এই কই তুই? তোকে সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আমি একটু ছাদে এসেছি। আচ্ছা ঠিক আছে। নিচে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় নীলা তার বরের সাথে চলে যাচ্ছে। চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। হঠাৎ কেউ মনে হয় আমার কাঁধে হাত রাখলো। কোনোরকম করে চোখ মুছে পিছনে ঘুরলাম। পিছনে ঘুরে দেখলাম যে নীলা দাঁড়িয়ে আছে। আমি যেখানে যাই সেখানেই তোমাকে কেন দেখি নীলা? আমি কি এমন ভুল করেছিলাম যে আমাকে এত বড় সাজা পেতে হলো? তাই তো, আমিও তাই ভাবতেছি। কি বলো তো নীলা, আমার কপালটাই খারাপ। আর এক মিনিট, নীলা আমার সাথে কথা বলতেছে, তেমন আমি নীলার হাতে একটা চিমটি দিলাম। এত জোরে কেউ চিমটি দেয়? নীলা, তুমি সত্যি সত্যি আমার সামনে, নাকি আমি স্বপ্ন দেখতেছি? তুমি কোনো স্বপ্ন দেখছো না। কিন্তু তুমি এখানে কেন? এখন তো তোমার বরের সাথে কথা থাকার কথা, আর এখানে একসাথে দেখলে সমস্যা হবে। আমি আমার বরের সাথে আছি। কেন, কি বলবে? হ্যাঁ, বরের সাথে মানে? কে তোমার বর? কেন, তুমি আমার বর। আহারে, বাবুটা কত শুকিয়ে গেছে। কি সব আবল তাবল বলতেছো তখন থেকে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, কারণ আমার তো বিয়েই হয়নি। এবার কিন্তু পাগল হয়ে যাবে। আমি বর দেখলাম, বিয়ে হলো, এখন বলতেছো বিয়ে হয়নি। আর তুমি এখানে কিভাবে বউ রেখে বর চলে গেল নাকি? আরে পাগল, বর আবার বউ রেখে যাবে? বর তো বউ নিয়ে চলে গেছে, আর বিয়ে তো হয়েছে নিধি আপুর। নিধি আপু হলো নিধলা চাচা তো মেয়ে। এই তুমি সব পরিষ্কারভাবে বলবে, আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। আচ্ছা শোনো, প্রথম থেকেই বলি। আপনারাও শুনুন। তোমাকে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, আর যতই দিন যায় আর আমার সন্দেহ আরও ততই বাড়তে থাকে। তাই আমি... আঙ্কেল, আমার কিছু কথা আছে। কি কথা মা? আঙ্কেল, আমাদের অফিসে যে রিফাত কাজ করে, সে কি তোমার ছেলে রিফাত? কী সব আবল তাবল বলতেছিস? ও কেন আমার ছেলে হতে যাবে? সে তো এখনো বিদেশে। আচ্ছা ঠিক আছে, আমি এমনি জিজ্ঞেস করলাম। আঙ্কেল নিশ্চয়ই কিছু একটা লোক আছে। তারপর আমি আঙ্কেলের কেবিন থেকে বেরিয়ে আসি। তারপর আমি আমার এক ফ্রেন্ড পুলিশ এসআই, তাকে ফোন দিই। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? আমি একজনের ছবি পাঠাচ্ছি, তুই শুধু একটু খোঁজ নিয়ে তার পুরো ডিটেলস জানা। আচ্ছা, খোঁজ নেব। কিছু হয়েছে? কিছু হয়নি। আর শোন, ছেলেটা বুঝতে না পারে। ওকে। তারপর আর কিছু কথা বলে ফোনটা রেখে দিই। তারপর ইমেল করে ছবি পাঠিয়ে দিই। একদিন পর মিলি ফোন করে। হ্যালো। হ্যাঁ মিলি, বল, কিছু জানতে পারলি? জানতে পেরেছি। কি জানতে পারলি? আচ্ছা, এখন তুই কোথায়? রাস্তার মোড়ে। আচ্ছা, রেস্টুরেন্টে আয়। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটে পৌঁছাচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে
এখন বল কি জানতে পারলি? মিলি তোমার ফুল ডিটেলস বলে দেয়, কবে দেশে ফিরেছ সব। আঙ্কেলের বাচ্চা রিফাত, তোরে এবার খাইছি, সাথে সবাইকে। রিফাত দেশে ফিরেছে আর আমাকে বলেনি। আচ্ছা আজকে আসি, আজকে কিছু কাজ আছে, অন্য একদিন কিন্তু দুলাভাই থেকে ট্রিট নেব। কিসের দুলাভাই? 4 মাস পর হঠাৎ ফোন দিয়ে একজনের খবর নাও। আমি কিছু বুঝি না, ভুলে যাইও না, আমি কিন্তু একজন পুলিশ। আচ্ছা উনি তারপর থেকে তোমাকে জ্বালাতে শুরু করে দেয়, কিন্তু যখন সামান্য কারণে আমাকে এড়িয়ে চলতে শুরু করলে আমার খুব খারাপ লেগেছিল, সাথে অনেক রাগ উঠেছিল। তাই কিছুদিন আগে সবাইকে ডেকে পাঠাই এবং এও বলেছিলাম তুমি যেন কিছু জানতে না পারো। তারপর আঙ্কেল আন্টিকে রাজি করিয়ে তোমাকে একটা শাস্তি দেওয়ার জন্য নাটক শুরু করে দিই। আর নিধি আপুরও বিয়ে ঠিক হয়েছিল, এটাকে নিজের বলে চালিয়ে দিই। সবকিছু শোনার পর আমি অবাক হয়ে তাকিয়ে আছি, সাথে অনেক খুশি। কারণ নীলার বিয়ে হয়নি, কিন্তু খুশিটা প্রকাশ করলাম না। কি ভিতরে ভিতরে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না। আর এদিকে আমি কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছি। আমার বাবুটাকে বুঝি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। কিছুক্ষণ কথা বলতে বলতে আমি ফোন দিল। এই তোদের কথা শেষ হলে তাড়াতাড়ি নিচে আয়। আচ্ছা এখনই যাচ্ছি। কে ফোন দিয়েছে? আম্মু তাড়াতাড়ি নিচে চলো। তারপর নিচে এসে সবার সাথে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে আম্মু তুমি কিন্তু কাজটা ঠিক করনি। নিজে যখন শুরু করেছিস তখন ভুল ছিল না। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। আমি আর কিছু বললে উল্টো গালাবে। হাসি মজা করে কেটে গেল কিছুদিন। একদিন সবাইকে একসাথে দেখলাম বাসায়। সবাই মানে নীলার পরিবারের সদস্য, রিয়ার পরিবারের সদস্যও এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কোনো বিশেষ কিছু আছে নাকি বাসায়? 15 দিন পর নীলা আর তোর বিয়ে, আর রাফি আর রিয়া পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। আব্বুকে কিছুদিন আগে রাফি আর রিয়ার কথা বলেছিলাম, আব্বু রাজি হয়েছিল। আজকে আমার বিয়ে হলো। বাসর ঘরের সামনে দাঁড়িয়েছি, খুব ভয় লাগতেছে। অনেক সাহস নিয়ে ভেতরে ঢুকলাম। নীলা এসে আমাকে সালাম করলো। বেঁচে থাকো মা। কি? বউ মুখ ফসকে বেরিয়ে গেছে। তারপর আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। তারপর খাটের উপর গিয়ে বসলাম। আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, তুমিও শুয়ে পড়ো। ঘুমাবো মানে? আজকে যে বাসর রাত। তো কি হয়েছে, বাসর রাতে তো মানুষ ঘুমায়, এর বেশি কিছু জানি না। নীলার কিছু বলার সুযোগ না দিয়ে আমার উপর হামলা করলো। কিরকম হামলা করলো নিজেও জানি না ভাই।